আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রফেসর এগ্রি চ্যানেলের প্রথম পরিবেশনা। এই চ্যানেলে আমরা কৃষির এমন বিষয়গুলো আলোচনা করব যেগুলো প্রধানত যারা কৃষি উদ্যোক্তা হতে চান তাদের জন্য কাজে লাগবে। এই চ্যানেল আপনাকে কৃষির ব্যাপারে সঠিক সিদ্ধান্ত দেবে। প্রফেসর এগ্রি চ্যানেল বৈজ্ঞানিক ব্যাখ্যা সহ আপনাকে সঠিক প্রযুক্তিটি বলে দেবে। আপনি কি কৃষির কোনো একটি বিশেষ ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করতে চান, হোক না সেটি মাঠে বা ছাদে অথবা অন্যরকম কৃষি খামারে, ফসল উৎপাদন, পশুপালন অথবা মৎস্য? কৃষিতে বিনিয়োগের আগে আপনাকে জেনে নিতে হবে এটি লাভজনক হবে কিনা। কারণ আমরা কৃষি উদ্যোগ, কৃষি এগ্রি এন্টারপ্রাইজ এমন কিছুকে বলি যেগুলো আমাদেরকে লাভ দেয়। লাভ ছাড়া আমরা কৃষির কোনো উদ্যোগ নেব না। প্রথমেই আমাদের জানতে হবে কৃষির এই যে কোনো একটি বিশেষ ক্ষেত্র থেকে যে লাভ আসবে সেটা আমার পোষাবে কিনা। যদি লোকসান হওয়ার সম্ভাবনা থাকে বা লোকসান হয়ে থাকে তাহলে কেন লোকসান হয় এই ব্যাপারগুলো আমাদেরকে পর্যবেক্ষণ করতে হবে, বিবেচনা করতে হবে, ইভ্যালুয়েশন করতে হবে। আসুন আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি। প্রথমে 1 নম্বরে আসি। কৃষির যে ক্ষেত্রটিতে আপনি বিনিয়োগ করতে চান আগে জেনে নিন সে ক্ষেত্রটি থেকে উৎপাদিতব্য পণ্যের বাজারে চাহিদা আছে কিনা। আপনি যা উৎপাদন করছেন, হতে পারে সেটা মাছ, হতে পারে সেটা দুধ, হতে পারে সেটা কৃষি মাঠ ফসল, হতে পারে সেটা ছাদ বাগান, তাহলে আপনাকে দেখতে হবে যে এটার বাজার আছে কিনা, আপনি উৎপাদন করে বাজারে বিক্রি করতে পারবেন কিনা। এখন বাজারে বিক্রি করা যাবে কিনা, বাজার আছে কিনা, চাহিদা আছে কিনা, এটা যাচাই করার জন্য প্রথমে আপনি দেখুন আপনার পণ্য কে বা কারা কিনবে, কাস্টমারের সংখ্যা কেমন, আপনার পণ্যটি সারা বছর চাহিদা থাকবে কিনা নাকি মৌসুমি হতে পারে, পুরো বছরের জন্য হতে পারে, সমস্যা নেই, কিন্তু কাস্টমার থাকতে হবে। আর বর্তমানে বাজার দাম কেমন, আপনার পণ্যের উৎপাদনের খরচ কেমন হবে এবং এটা বাজারে কি রকম দামে আপনি বিক্রি করতে পারবেন। যে বাজারে আপনি পণ্যটি বিক্রি করবেন সে বাজারে গিয়েও আপনি এই ব্যাপারটির ধারণা নিতে পারেন, যাচাই করে নিতে পারেন বিক্রি হবে কিনা, কেমন কাস্টমার আছে, কত রকম কাস্টমার আছে, কোন সময়ের কাস্টমার। তাহলে কি নিয়ম জানলাম আমরা? বাজারে চাহিদা না থাকলে ওই দ্রব্য উৎপাদনে কোনো লাভ হবে না। আর উৎপাদন ভালো হলেও লাভ হবে না যদি বাজারে চাহিদা না থাকে, কাস্টমার না। তাহলে আমরা মোটামুটি এই কৃষি উদ্যোগ গ্রহণ করার জন্য যে নিয়ম, এটা আমরা 1 নম্বরে জানলাম। এবারে 2 নম্বরে আসুন। এবারে মোট খরচ হিসাব করুন। ওই পণ্যটি উৎপাদন করতে গিয়ে আপনার কত খরচ হবে। আবেগের বশবর্তী হয়ে নয়, ধারণার বশবর্তী হয়ে নয়, বাস্তবভাবে আপনাকে সঠিকভাবে এটা নির্ধারণ করতে হবে। প্রথমেই আপনি জমির মূল্য কেমন অথবা জমির লিজ খরচ কেমন, আপনি যদি জমি লগ্নি নেন সেটার খরচ কেমন, এমনকি আপনার নিজের জমি হলেও এই ব্যাপারটির হিসাব বা খরচটি দেখতে হবে। আপনি যদি মাঠে ফসল উৎপাদন করেন তাহলে বীজ, চারা ইত্যাদিতে কি রকম খরচ হবে। যদি পশুপালন করেন তাহলে পশু কিনতে খরচ কেমন হবে। এরপরে উৎপাদন উপকরণের খরচ, সার, কীটনাশক, পশু খাদ্য, মাছ উৎপাদন করলে মাছের খাদ্য। অর্থাৎ কোনো একটি কৃষিদ্রব্য উৎপাদন করতে গিয়ে আপনার যেই উপকরণগুলোর প্রয়োজন হবে এগুলোর খরচ কেমন, একটা একটা করে ধরে বাস্তবভাবে ধরতে হবে। যদি বেশি কম হয় তাহলে গড়টা ধরতে পারেন। গড় বেশি যোগ কম সমান সমান যা হয় তাকে 2 দিয়ে ভাগ করলে গড়টা পেয়ে যাবেন। এরপরে আপনার শ্রম, লেবার খরচ কেমন হবে। লেবার খরচ আপনার অঞ্চলে লেবারের খরচ কিরকম, প্রতিদিন প্রতিটি লেবারে কত টাকা খরচা যায়, আপনার ফসল উৎপাদন করতে মোট কতজন লেবার লাগবে এবং মোট কত টাকার লেবার লাগবে, এটা হিসাব করে নিতে হবে। যদি মাঠে ফসল উৎপাদন করেন তাহলে সেচের দরকার হবে, জেনে নিতে হবে যে সেচে কত খরচ পড়ে, সেচের জ্বালানি অথবা মেশিনের ভাড়া, এগুলো সবই ধরতে হবে। পরিবহন, আপনি উপকরণ সংগ্রহ করলেন, দ্রব্য উৎপাদন করে বাজারে নিয়ে যাবেন,
এই সমস্তের আসা যাওয়ার খরচ সব কিছু মিলে পরিবহন, ট্রাকের খরচ বা গাড়ির খরচ সবই ধরতে হবে এবং বাস্তবসম্মতভাবেই ধরতে হবে। ফসল উৎপাদন করার পরে আপনি এই ফসলটি শুকোবেন, সেই লেবারের খরচ, বস্তা কিনে এটাকে বস্তায় ভরবেন সেটার খরচ, এবং পরিশেষে এটাকে গুদামে সংরক্ষণ করবেন সেটা খরচ। যদি গুদামে সংরক্ষণ না করে আপনি ডাইরেক্ট বাজারে নিয়ে যান তাহলে তো সেখানে পরিবহন খরচা আসবে। এখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে দর্শক, সেটা হলো কি, যেটাকে লুকানো খরচ বলে। লুকানো খরচ, আসলে এই খরচগুলো আমরা ধরতে চাই না, কিন্তু আপনি যখন এগ্রিকালচার এন্টারপ্রাইজ হিসাবে পেশা গ্রহণ করবেন তখন আপনাকে এই খরচগুলো ধরতেই হবে। যেমন আপনার খামারে আপনি নিজে শ্রম দিচ্ছেন, নিজে পরিশ্রম করছেন, এটা নিজের শ্রমের মূল্য আপনাকে ধরতে হবে। কোনো একটা বাজেট করার নিয়ম, কৃষির বাজেটে এইটা নিয়ম যে নিজের খরচা নিজে পরিশ্রম করেন, নিজের ছেলেমেয়েরা পরিশ্রম করে, নিজের পরিবারের অন্য সদস্যরা পরিশ্রম করে শ্রম দেয়, এইটাকেও লেবারের খরচা হিসেবেই ধরে নিতে হবে। জমির মূল্যের কথা আমরা আগেই বলেছি, অনেকেই জমির মূল্যটা ধরেন না। আপনার জমি আছে ঠিকই আছে, এই খরচগুলোকে বলা হয় অপরচুনিটি কস্ট। আপনার সুযোগ রয়েছে আগে থেকে, থাকলেও সেগুলোর খরচ আপনাকে ধরতে হবে। এরপরে উৎপাদন করতে গেলে কিছু কিছু ক্ষতির সম্মুখীন আমরা হই, যেমন পচে যায়, পোকায় নষ্ট হয়, পরিবহন করতে গেলেও অপচয় হয়, এমনকি আমরা যখন সংরক্ষণ করি সেখানেও অপচয় হয়। তো এই অপচয়গুলো বা ক্ষতিগুলো আমাদের ধরতে হবে। কত টাকার ক্ষতি হলো সুন্দরভাবে হিসাব করে নিতে হবে, এগুলো একটু বাদ দেওয়া যাবে না, তাহলে আপনার লস হবে। পরিবহন, বাজারজাত খরচ, এটার কথা আমরা আগেও আলোচনা করেছি। এরপরে আর একটা অতিরিক্ত খরচা আছে, সেটা হলো সুদ বা মূলধনের খরচ। আপনি যে টাকাটা ব্যাংক থেকে এনেছেন এটার সুদ কত হয়, এটাকে খরচের মধ্যে ধরতে হবে। এমনকি আপনার পকেটে যে টাকা এটা আপনি খরচ করছেন, এই পকেটের টাকাটা হিসেব করে আপনি ব্যাংক হারে এটার সুদটাকে ধরে নিতে হবে। তারপরে আমরা 3 নম্বরে আসি। এইবারে আমরা আয় হিসাব করব। আমরা এর আগে 2 নম্বর পয়েন্টে আমরা খরচগুলো হিসাব করলাম, কোনো খরচই বাদ দেব না। এবারে আমরা আপনার ফসল থেকে বা কৃষির যে উৎপাদন হবে এই পণ্য থেকে আয় কত হবে, আসুন আমরা আয় হিসাব করে নিই। পরে আয় থেকে ব্যয় বাদ দিলেই আমাদের লাভটা বের হয়ে আসবে। 3 নম্বর পয়েন্ট আলোচনা করি যে প্রতি বিঘা বা একর উৎপাদনে যে আপনার কিরকম খরচ হয়েছে। আপনি 1 একর, 1 বিঘা অথবা শতাংশে আপনি হিসাবে করতে পারেন যে প্রতি শতাংশে কত খরচ হয়েছে। এবারে বাজারের গড় দাম ধরবেন, সর্বোচ্চ দাম নয়, সর্বোচ্চ দাম যোগ সর্বনিম্ন দাম মোট করলে যা হয় যোগ করবেন। এরপরে এটাকে 2 দিয়ে ভাগ করলে গড় বাজারের দামটা বের হয়ে যাবে। বাজারে গিয়ে জানতে হবে। এবং একটি দ্রব্য দেখা যায় 2 সিজনে উৎপাদিত হয়, এবং আপনি যেই সিজনে উৎপাদন করেন সেই সিজনের বাজার দরটা জানতে হবে। বাজারে গিয়ে অন্যান্য দোকানদারদের জিজ্ঞেস করে আপনার বাজারের দামটা জানতে হবে। এখানে উল্লেখযোগ্য যে আপনি যদি বেশি দ্রব্য উৎপাদন করেন তাহলে পাইকারি দাম ধরবেন, আর যদি আপনি নিজেই বাজারে গিয়ে পথের পাশে বিক্রি করেন তাহলে আপনি খুচরা দামটাও ধরতে পারেন। সবসময় কিন্তু মনে রাখবেন, সবসময় গড় দাম ধরে হিসাব করবেন, বেশিও নয় কমও। আমরা এবার 4 নম্বর পয়েন্টে আসি যে এইবার আপনি লাভ হিসাব করেন। আমরা এর আগে মোট খরচ হিসাব করেছি, কিছুক্ষণ আগে আমরা লাভটা হিসাব করলাম, আয়টা আমি কত টাকার বিক্রি করলাম। তাহলে লাভ কিভাবে বের করব? মোট আয় থেকে মানে যতটুকু বিক্রি করলাম, যেই দামে বিক্রি করলাম সেখান থেকে আমার উৎপাদন খরচটাকে বাদ দিতে হবে, দিলেই আপনার লাভটা বের হয়ে যাবে। এবং এই লাভটা আপনি মাসিক ভিত্তিতেও হিসাব করতে পারেন যে এই মাসে আপনার লাভ কত হলো, তাহলে মাসিক ভিত্তিতে খরচটাও হিসাব করতে হবে। আপনি যদি বিঘাতে করেন, প্রতি বিঘায় বা প্রতি একরে বা প্রতি হেক্টরে, তাহলে আপনি ওইভাবেও আপনি করতে পারেন। তাহলে আমরা লাভটা জেনে নিলাম। এখন আমরা খরচ হিসাব করলাম, লাভ হিসাব করলাম যে পণ্য উৎপাদন করতে আমার কত খরচ হবে এবং ফাইনালি কত লাভ হবে, এটা হিসাব করলাম। কিন্তু দর্শক, আর একটা ব্যাপার থেকে যায়, সেটা হলো ঝুঁকি বিশ্লেষণ, রিস্ক অ্যানালাইসিস। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি উৎপাদন করতে গেলে উৎপাদনের মাঝখানে অনেক ঝুঁকি আছে, এই ঝুঁকিগুলো আপনাকে বিবেচনা করতে হবে। এই ব্যাপারটাই আমরা 5 নম্বরে আলোচনা করব। আপনি নিজেকে প্রথম প্রশ্ন করুন যে রোগ বালাইয়ের ঝুঁকি আছে কিনা। এটা আপনি যে পণ্যটি উৎপাদন করবেন
এটা আগে থেকে যারা উৎপাদন করছেন ওই কৃষকদের কাছে যান, তাদের সাথে আলাপ আলোচনা করেন, তাহলে আপনি জানতে পারবেন রোগ বালাই, বালাই মানে পোকামাকড়, রোগ হলো প্যাথোজেন, তাইলে এটা আপনি জেনে নিতে পারবেন। এই ঝুঁকি থাকলে যদি দেখেন যে এটার প্রচুর ঝুঁকি আছে, তাহলে ওই এন্টারপ্রাইজ আপনি সিলেকশন করতে পারবেন না। এই ব্যাপারে ওই ক্ষেত্রটা নিয়ে আপনি কোনো উদ্যোগ নিতে পারবেন না, উচিত হবে না, লস হবে। আর একটা হলো যে আপনি যে দ্রব্যটি উৎপাদন করছেন এটা আবহাওয়ার উপর নির্ভরশীল কিনা, যেটার জন্য বিশেষ একটা আবহাওয়ার দরকার হবে, যেমন নাকি তাপমাত্রা কম লাগে। আপনি ধরুন গম উৎপাদন করেন, এটার শর্ত হলো যে গমের ফুল যখন বেরোয়, শীষ যখন বেরোয়, তখন আবহাওয়া ঠান্ডা থাকা লাগবে, তা না হলে গম হবে না। এরকম আবহাওয়ার উপরে নির্ভরশীল কিনা এটা আপনি জেনে নিন। যদি দেখেন যে না, আপনার এই ফসলটার জন্য যে আবহাওয়ার দরকার হয় এটা আপনার এলাকায় নেই, তাহলে ওই ফসলটা বাদ দেন। দামের ওঠানামা বেশি কিনা, আপনি যে দ্রব্যটি উৎপাদন করছেন, আমরা এক্সাম্পল দিই, আপনি যদি টমেটো উৎপাদন করেন তাহলে দেখবেন অফ সিজনে টমেটোর দাম 50 টাকা থেকে 100 টাকা, 150 টাকা, 200 টাকা পর্যন্ত আমরা কিনি বাজারে। কিন্তু আপনি সিজনে যদি উৎপাদন দেখেন, বাজারে যান, যখন সবার দ্রব্য বাজারে উঠে আসে, সবার টমেটো বাজারে চলে আসে, তখন দাম অনেক কমে যায়। এবছর তো 20 টাকা কেজি দামেও আমরা টমেটো কিনেছি, অথচ অফ সিজনে এটাই আমরা 100, 150, 200 টাকাও কিনব। এইরকম যদি দ্রব্যের দাম উঠানামা করে তাহলে কিন্তু এটা ভাবতে হবে, এটা খুবই একটু রিস্ক চলে আসে। এই বছর গোল আলু, টমেটো এগুলোর দাম পড়ে গেছে, অনেক দাম পড়ে গেছে, কারণ এবার এই দুইটি দ্রব্যের এবং পেঁয়াজের উৎপাদন বেশি হয়েছে দেশে, ফলে বাজারে প্রচুর যোগান চলে আসছে, সাপ্লাই চলে আসছে, দাম কমে গেছে। আর একটা ব্যাপার দেখতে হবে, আপনি যে দ্রব্যটি উৎপাদন করেন এটার সংরক্ষণ কঠিন কিনা। যেমন কিছুক্ষণ আগে আমরা পেঁয়াজের কথা বললাম, এটার সংরক্ষণ খুবই কঠিন। এখনো বাংলাদেশে এমন পদ্ধতি আবিষ্কার করা হয় নাই যেটাতে পেঁয়াজ 1 বছরের জন্য সংরক্ষণ করা যায়, যা যদি আপনি নিয়ম মেনে কোল্ড স্টোরেজে এটাকে সংরক্ষণ করেন তাহলে হয়তো সম্ভব। কিন্তু আমাদের দেশে কোল্ড স্টোরেজ এত পর্যাপ্ত পরিমাণে নেই। এটা ভাবতে হবে আপনাকে, কারণ আপনি উৎপাদনের পরেই যদি বাজারে নিয়ে যান তাহলে দেখা যাবে দাম কম। আপনি যদি সংরক্ষণ করতে পারেন, বাজারে যখন সাপ্লাই কমে যাবে ওই দ্রব্যের, তখন আপনি বাজারে নিয়ে বিক্রি করলে আপনার অনেক লাভ হবে। তবে একটা খামার, যেমন নাকি আর একটা আমরা বিবেচনা করি গরুর খামার, এই খামারের কিন্তু দাম এত উঠানামা করে না। এই দ্রব্যের দুধ, এটা বছরে প্রায় সব সময় প্রায় সমান থাকে, একই রকম থাকে। যেমন বর্তমানে 80 টাকা থেকে 100 টাকা, গ্রামাঞ্চলে 80 টাকা, শহরে 100 টাকা লিটার, এটা এরকমই থাকে সারা বছর। তবে এটা খরচ বেশি, কারণ গরু কিনতে অনেক টাকা লাগবে, প্রাথমিক খরচটা, আর গরুর খাবারেরও অনেক দাম। এই জন্য এই উদ্যোগটি যদি আপনি নিতে চান, আপনাকে অনেক ক্যাশ ক্যাপিটাল থাকা লাগবে, তা না হলে আপনি এটা শুরুই করতে পারবেন না। শুরু করার পরে আবার ঔষধের দরকার হবে, টিকার দরকার হবে, এগুলো অনেক খরচ। হ্যাঁ, আপনি যদি সক্ষম হন, আপনার যদি আশেপাশে এটার প্রযুক্তি ভালো থাকে, তাহলে আপনি এটা শুরু করতে পারেন, গরুর খামার, পশু পাখি। আমরা এরপরে আর একটা পয়েন্ট আলোচনা করবো, এটা তিনি 6 নাম্বারই বলি, যে এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা কেউ ভাবি না, আমরা আসলে নিজেকে খুবই জ্ঞানী মনে করি। আপনি যখন কোনো ব্যবসায়িক উদ্যোগ নেবেন, এই যে কৃষি, এটাও একটা ব্যবসা, যখন আপনি ব্যবসায়ের উদ্দেশ্যে নেবেন এটাকে, তখন আমরা এন্টারপ্রাইজ বলি, এগ্রি এন্টারপ্রাইজ। তো এটা আপনি উদ্যোগটা গ্রহণ করার আগেই আপনাকে ভাবতে হবে যে আপনার নিজের সক্ষমতা আছে কিনা, আপনি অভিজ্ঞ কিনা, আপনার অভিজ্ঞতা আছে কিনা। প্রথমে আপনার যদি অভিজ্ঞতা না থাকে তাহলে অন্য কৃষকের বাড়িতে গিয়ে আলাপ আলোচনা করে, দরকার হয় প্র্যাকটিক্যাল কাজ করে তার সাথে আপনার অভিজ্ঞতা নিতে হবে। কৃষি এটা একটা বৈজ্ঞানিক বিষয়, অভিজ্ঞতার অবশ্যই দরকার আছে। অভিজ্ঞতা যদি না থাকে তাহলে আপনি এই ব্যবসায় আসতে পারবেন না। আর একটা ব্যাপার হলো, আপনি সময় দিতে পারবেন কিনা। যা আমার পরিচিত অনেক লোক আমি জানি, তারা কৃষি শুরু করেছে কি পরে আবার অন্যান্য এন্টারপ্রাইজও ধরেছে, ফলে দেখা যায় যে তারা সব প্রজেক্টে তাদের সময় মতো সময় দিতে পারেন না, কারণ তাদেরকে এমন সময় দেখা গেল যে অন্য একটা প্রজেক্টে সময় দিতে হয়, অথচ এই সময়টা কৃষির কোনো একটা গুরুত্বপূর্ণ প্রযুক্তি প্রয়োগ করা হয়নি, ফলে দেখা গেল তার কৃষি
সমস্যা হয়ে গেছে। আর আপনার নিজস্ব কারিগরি জ্ঞান আছে কিনা, যেমন নাকি ধরুন একটা রোগ হলো, এখন এই রোগে কোন ঔষধ দিতে হবে আপনার জানা নেই, এটা আপনার কারিগরি জ্ঞান, এটা আপনাকে জানতে হবে। এই জন্য অভিজ্ঞতার দরকার আছে। তা আপনার নিজের সক্ষমতা যদি না থাকে তাহলে কিন্তু কৃষি কখনই লাভজনক হবে না, এটা ব্যর্থ হতে বাধ্য, লোকসান যেতে বাধ্য। এবারে দর্শক আসুন যে আমরা আর একটা ব্যাপারে আসি। 7 নম্বর পয়েন্টটি বলি যে প্রথমেই কোনো কৃষির ব্যবসা, কৃষি উৎপাদন শুরু করতে গেলে বড় আকারে কখনো শুরু করবেন না। প্রথম অল্প চালান নিয়ে, অল্প ইনভেস্টমেন্ট নিয়ে শুরু করুন। ছোট্ট পরিসরে, পাইলট আকারে ছোট্ট পরিসরে শুরু করুন। কারণ প্রথমে বড় আকারে যদি আপনি শুরু করেন আপনার লোকসান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এর কারণ হলো ছোট্ট করে আপনি উৎপাদন শুরু করলে আপনি মৌসুমটা পরীক্ষা করতে পারবেন, যেটা কোন মৌসুমে ভালো হয়, কোন মৌসুমে আপনার খারাপ হয়। যেমন নাকি আপনি ভুট্টার কথাই যদি ধরেন, ভুট্টা এটা রবি মৌসুমে ভালো হয়, কারণ রবি মৌসুমে অনেক রোদ থাকে, বৃষ্টি বাদল থাকে না। খরিফ মৌসুমে ভুট্টা হয়, খরিফ মৌসুমে বৃষ্টি বাদল বেশি থাকে, সূর্যের আলো কম থাকে, উৎপাদন কম হয়, রোগবালাই বেশি হয়। তো এই যে মৌসুমটা কোন মৌসুমে উৎপাদন করবেন এটা আপনি পরীক্ষা করে নেন। যদিও আমাদের দেশে ভুট্টা শীতের প্রথম সিজনে করে না, প্রথম সিজনে কৃষকরা শাকসবজি, ফলমূল এগুলো উৎপাদন করে এবং শীত এবং গ্রীষ্ম এই দুইটার মাঝামাঝি সময়ে ভুট্টা উৎপাদন করে যখন খরিফ মৌসুমটা শুরু হয়। তা আপনি অল্প আকারে শুরু করেন, রোগবালাই কি হয় তাও দেখতে পারবেন, ঔষধ কোনটা দিতে হবে এইটাও দেখতে পারবেন, গরু যদি উৎপাদন করেন গরুর কি অসুখ হয়, এটার কোন টিকা দিতে হবে, ভালোভাবে অভিজ্ঞতা নিয়ে নিন। 1 বছর 2 বছর ছোট্ট আকারেই করেন। যখন আপনি নিজে আশ্বস্ত হলেন যে না এবার আমি বড় আকারে করতে পারবো, আল্লাহর রহমতে এটা বাজারে দাম আছে, কাস্টমার আছে, এটা একটি লাভজনক এবং কি কি রিস্ক আছে আপনি রিস্কগুলো বিবেচনা করতে পারবেন যে এই রিস্কগুলো, এই ঝুঁকিগুলো আমি কিভাবে উতরাবো, এটার আপনি যে অভিজ্ঞতা অর্জন করবেন বাস, তাহলে আপনি বড় আকারে পরে শুরু করতে পারবেন। এবারে আমরা আসুন বাংলাদেশের কয়েকটি সম্ভাবনাময় ফসল বা কৃষি উদ্যোগের ব্যাপারে আলোচনা করি। বর্তমানে যেই এন্টারপ্রাইজগুলো, যেই ক্ষেত্রগুলো আপনি কৃষি প্র্যাকটিস করতে পারবেন, ব্যবসা নামতে পারবেন, কৃষি ব্যবসা, প্রথমেই হলো গরুর খামার, ডেইরি ফার্ম। আমরা আগেই বলেছি এটা শুরু করতে গেলে প্রথমে একটু খরচ বেশি হয়, ইনিশিয়াল কস্ট হাই। আপনারা যদি সক্ষম হন তাহলে চিন্তা ভাবনা করতে পারেন, এটাতে লাভ অনেক, কিন্তু আগেই বলেছি অভিজ্ঞ হইতে হবে প্রথম। তারপর আপনি ছাগলও পালন করতে পারবেন। ছাগল পালন করতে পারলে আমাদের দেশে এখন মুক্ত জমি নাই যে আপনি ঘাস খাওয়াবেন, এখন চড়ানোর মতো জায়গা নেই, আপনাকে আবদ্ধভাবেই ছাগল পালন করতে হবে, এটাও চিন্তা ভাবনা করতে হবে। আবদ্ধভাবে পালন করতে গেলে ছাগলের অনেক রোগ হয়, এই সমস্ত ব্যাপারে রিস্কগুলো আপনি আগে ভালোভাবে জেনে নেবেন। আপনি পোলট্রি খামার করতে পারেন, হাঁস মুরগি পালন করতে পারেন। হাঁস মুরগি তো অনেক রকমের রোগ আছে, এটি মেইন রিস্ক। তা আপনি এটার টিকা, এটার ঔষধ এবং এইটার জন্য পোলট্রি পালন করার জন্য যে ভালো পরিবেশগুলো দরকার হয় এটা আপনি নিশ্চিত করতে পারবেন কিনা এটা বিবেচনা করে আপনি পোলট্রিতে নামতে পারেন। এটা একটি লাভজনক, ডিম বিক্রি করতে পারবেন, এরপরে ব্রয়লার বিক্রি করতে পারবেন। এরপরে মাছের চাষ খুবই লাভজনক এটা। এখন মাছ চাষ করতে গেলে আপনি কোন মাছ চাষ করবেন, কোন মাছের বাজার আছে, আপনার কাস্টমার কিরকম হবে, সেই কাস্টমাররা কোন ধরনের মাছ পছন্দ করে, এই ব্যাপারগুলো আপনি আলোচনা করবেন। আমরা আরো কয়েকটি উদ্যোগের ব্যাপারে আলোচনা করি, যেমন মাশরুম চাষ। ইদানিং ভদ্র সমাজে বা যারা একটু সচেতন সমাজ তারা মাশরুম পছন্দ করে, কারণ মাশরুম অনেক রোগের উপকারে আসে এবং খাদ্য হিসাবে মাশরুম একটি উপাদেয় খাদ্য। এটার অনেক বাজার রয়েছে, অনেক বাজার গ্রামে নয় শহরে। বড় বড় হোটেল যেগুলো আছে বিশেষ করে এগুলো সুপার মার্কেট, এদের সাথে আলাপ আলোচনা করে দরকার হয় চুক্তি করে আপনি মাশরুম চাষ করবেন। গ্রামগঞ্জের কাস্টমার মাশরুম পছন্দ করেন না, সুতরাং গ্রামগঞ্জে এই প্রজেক্ট নেওয়া যাবে না। তবে হ্যাঁ, গ্রামে উৎপাদন করে শহর যদি আপনার কাছে থাকে তাহলে মাশরুম উৎপাদন করতে পারেন। মাশরুম এটাকে শুকিয়েও বাজারজাত করা যায়, সুতরাং এটাতে রিস্ক কম। উচ্চ মূল্যের সবজি, হাই ভ্যালু ভেজিটেবল, যেমন নাকি ফুলকপি, ব্রোকলি, তারপরে ক্যাপসিকাম, এগুলো আপনি উৎপাদন করতে পারেন। এগুলোর বাজার আছে, তবে এগুলো সবই হলো সিজনাল। তো এগুলো উৎপাদন করবেন বাজারের চাহিদা অনুযায়ী, বেশি উৎপাদন করা যাবে না, কারণ এগুলো
রিড করা কঠিন, এগুলোর জন্য স্টোরেজের অভাব আছে। এখন এর আগেই বলে রাখি, আপনি যে দ্রব্যেই সিলেকশন করেন উৎপাদন করার জন্য, প্রথমেই কিন্তু ভাবতে হবে আপনার বাজার আছে কিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। বাজার আছে কিনা, বাজারে নেওয়ার জন্য পরিবহন ব্যবস্থা কেমন, লেবারের খরচ, এগুলো সব আমরা আগে আলোচনা করেছি। এখন আমরা আসুন কিছু সাধারণ ভুল ধারণা নিয়ে আমরা আলোচনা করি। আমাদের যে সমাজে বা আমাদের ব্যক্তিগতভাবে যে ভুল ধারণাগুলো আছে, এগুলো সবসময় এড়িয়ে চলবে, তা না হলে আপনার কৃষি ব্যবসা লাভজনক হবে না। যখন অন্যকে দেখে দেখে হুবহু নকল করা, না, এটা কখনো করবেন না। আপনি ওই যে বললাম, ছোট্ট আকারে শুরু করে নিজে অভিজ্ঞতা নিন, অভিজ্ঞতা নিয়ে তারপর আপনি নিজে প্র্যাকটিস করুন। দরকার হয় নতুন নতুন কোনো একটা প্রযুক্তি আপনি অ্যাপ্লাই করতে পারেন, গবেষণা করতে পারেন, দেখতে পারেন যে এটার ফলাফল কেমন হয়। ভালো হলে আপনি ওইটা প্রয়োগ করেন, খারাপ হলে তবে গেলে ছোট্ট পরিসরে। বাজার যাচাই না করে কখনো কৃষি এন্টারপ্রাইজ শুরু করবেন না। মনে মনে লাভ বেশি ধরে নেওয়া, যে আপনি মনে করলেন যে আপনি কলার বাগান করবেন, 1 লক্ষ কলা গাছ থাকবে, প্রতি ছড়ার কলার দাম হবে 1000 টাকা। আপনি হিসেব করে আপনার বাজেট করলেন, পরে দেখা গেল যে কলার ঝড় এসে আপনার কলা গাছগুলো ভেঙে দিয়ে গেছে, বা অনেক রকমের কলার খারাপ রোগ আছে, এগুলো এসে কলাগুলোকে নষ্ট করে দিয়ে গেছে। সুতরাং বেশি লাভ হিসেব করে, ধারণা করে কোনো প্রযুক্তি অ্যাপ্লাই করবেন না, কোনো এন্টারপ্রাইজ আপনি গ্রহণ করবেন না। আর খরচটাকেও বাস্তবসম্মতভাবে বিবেচনা করবেন, ধরবেন, নিরূপণ করবেন। আমরা এটা আগে আলোচনা করেছি। তাহলে ফাইনালি আমরা একটু সারমর্ম বা সারাংশ টেনে নিই যে কিভাবে আমরা সিদ্ধান্ত নেব যে কোনো একটি ক্ষেত্রে আমরা কৃষিতে বিনিয়োগ করব কিনা। 1 নম্বরে বলেছি যে বাজারের চাহিদা আমরা ভালোভাবে যাচাই করে নেব যে এটার বাজার আছে কিনা, চাহিদা আছে কিনা। 2 নম্বরে আমরা আলোচনা করেছি যে মোট খরচ কত হয়। আমরা বাস্তবসম্মতভাবে খরচটাকে হিসেব করব, আবেগের বশবর্তী হয়ে নয়, এবং কাস্টমার, বাজারে যে দোকানদার আছে যারা বিক্রি করেন দ্রব্যটি, তাদের সাথে আলাপ আলোচনা না করে আমরা খরচটা হিসাব করব না। 3 নম্বরে আয় কত হয়, এটাও আমরা বাজারে গিয়ে জানবো যে কীরকম এটার দাম আছে, কোন সিজনে কেমন। 4 নম্বরে আমরা মোট আয় থেকে এই খরচটাকে বিয়োগ করে দেব, বাস, তাহলে আমাদের লাভ বের হয়ে গেল। 5 নম্বরে আমরা আলোচনা করেছি ঝুঁকি কেমন আছে, অর্থাৎ লস হওয়ার সম্ভাবনা কি আছে, আয় কমিয়ে দেওয়ার কি ফ্যাক্টরগুলো আছে, এগুলো আমরা আলোচনা করে নেব। 6 নম্বরে আমরা আলোচনা করেছি আমার নিজের সক্ষমতা আছে কিনা, আমার টাকা পয়সা আছে কিনা, আমার জ্ঞান আছে কিনা, আমার কাছে সঠিক প্রযুক্তি আছে কিনা, এই জিনিসগুলো আমি ভালোভাবে যাচাই করে নেব। এবং 7 নম্বরে আলোচনা করেছি আমরা কৃষির যে উদ্যোগী গ্রহণ করি, মাছ উৎপাদন করি, ফসল উৎপাদন করি, গরু পালি, যাই করি, আমরা প্রথমে ছোট্ট পরিসরে শুরু করব। যেমন গরু যদি উৎপাদন করি, গরুর খামার যদি করি, আমরা প্রথম 2টি গরু নিয়ে শুরু করতে পারি। এরপরে আস্তে আস্তে আমি অভিজ্ঞ হব, আস্তে আস্তে আমি গরুর সংখ্যা বাড়াই নেব। প্রিয় দর্শক, আপনি যদি মনে করেন আজকের এই ভিডিওতে আমরা যে পেপারগুলো আলোচনা করেছি এগুলো আপনার উপকারে আসবে একটি নতুন কৃষি ব্যবসা ধরার জন্য, তাহলে আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অন্যান্য কৃষকরা যাতে জানতে পারে, অন্যান্য ব্যক্তি উদ্যোগী যারা আছে তারা জানতে পারে, তাদের জন্য এই ভিডিওটি শেয়ার করে দিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।